আজকে একটি বিশেষ গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গল্পটি হল দক্ষিণেশ্বরের মন্দির ও তার প্রতিষ্ঠা। 1847 সালে রাসমণি দেবী মাতার প্রতি তার ভক্তি প্রকাশ করার জন্য পবিত্র হিন্দু শহর কাশীতে দীর্ঘ তীর্থযাত্রায় যাওয়ার প্রস্তুতি নেন। তীর্থযাত্রা শুরুর আগের রাতে রাসমণি দেবী স্বপ্নে মা কালীর দর্শন পান, যিনি বলেছিলেন বেনারসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। গঙ্গা নদীর তীরে একটি সুন্দর মন্দিরে আমার মূর্তি স্থাপন করো এবং যেখানে আমার পূজার ব্যবস্থা করো। তারপর আমি মূর্তিতে নিজেকে প্রকাশ করব এবং সেই স্থানে পূজা গ্রহণ করব। স্বপ্নের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে রানী তাৎক্ষণিকভাবে দক্ষিণেশ্বর গ্রামে 30,000 একর জমির সন্ধান করেন এবং কিনে নেন। বিশাল মন্দির কমপ্লেক্সটি 1847 থেকে 1855 সালের মধ্যে নির্মাণ হয়েছিল এবং নির্মাণ করতে প্রায় 9 লক্ষ টাকা সেই সময় লেগেছিল। 1855 সালে 31শে মে স্নানযাত্রার দিনে মহা উৎসবের মধ্য দিয়ে দেবী কালী মূর্তি স্থাপন করা হয়েছিল। মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। 1856 সালে রামকুমার মারা যান ও পরে প্রধান পুরোহিতের পদ দেওয়া হয়েছিল তার ছোট ভাই গদাধর বা রামকৃষ্ণদেবকে। বাংলার নবরত্ন বা নটি চূড়া দ্বারা নির্মিত 3 তলা বিশিষ্ট দক্ষিণমুখী মন্দিরটি প্রায় 100 ফুট উচ্চতা বিশিষ্ট। গর্ভগৃহে দেবী কালীর একটি মূর্তি রয়েছে, যা ভবতারিণী নামে পরিচিত। তিনি শিবের বুকে উপদিষ্ট এবং উভয় মূর্তি রূপার তৈরি 1000 পাপড়ি বিশিষ্ট পদ্ম সিংহাসনে স্থাপন করা হয়েছে। মূল মন্দিরের পশ্চিমে এবং হুগলি নদীর ঘাটে প্রবেশপথের মাঝখানে 12টি অভিন্ন শিবের মন্দিরের সারি অবস্থিত রয়েছে। চলুন তাহলে এই মন্দিরে আমরা কি করে গিয়েছিলাম একটু জেনে নিই। বারাসাত থেকে গাড়ি করে আমরা পৌঁছে গেছিলাম এই দক্ষিণেশ্বর মন্দিরটিতে। এখানে গাড়ি পার্কিংয়ের সুবিশাল ব্যবস্থাপনা রয়েছে, অর্থাৎ একসাথে বহু গাড়ি এরা জায়গা দিতে পারে। মূল মন্দিরের প্রবেশপথটা দেখতে পাচ্ছেন সামনে, আর ঠিক তার সামনে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি। এই পথ ধরে আপনাকে ভিতরে আসতে হবে। এখানে ডালা নেওয়ার ব্যবস্থাপনা ছিল, অর্থাৎ আপনি পূজা সামগ্রী, মিষ্টি বা অন্যান্য যে ফুল, বেলপাতা, যা যা প্রয়োজনীয় জিনিস আপনি এখান থেকেই ক্রয় করতে পারেন। ফলস্বরূপ এরা আপনার জুতো বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাহারা দিয়ে থাকে এবং সেটা অতি কুশলতা সহকারেই তারা পালন করে থাকে। নিশ্চিন্তে থাকুন, এরা কিন্তু বেশ বিশ্বস্ত লোক। অনেকেই আছে এরা পূর্বপুরুষ ধরেই এই কাজের সাথে যুক্ত রয়েছে। যাই হোক, ডালা নিয়ে চলে আসুন গঙ্গার ঘাটে। গঙ্গা নদীতে একটা ডুব দিয়ে আগে নিজেকে শুদ্ধ করুন। আমরা যখন গেছিলাম তখন ছিল ভরা জোয়ার। সামনেই দেখতে পাচ্ছেন সেই সুন্দর হুগলি সেতু। গঙ্গার এই পরম দৃশ্য দেখে যেন অন্তরাত্মা পর্যন্ত শান্তিতে জুড়িয়ে যায়। কি সুন্দর রূপ, কি সুন্দর শোভা, যেন যত পাপ টেনে নিয়ে চলে যাচ্ছে নিজের অতল গহ্বরে।
একদম সামনে দেখতে পাচ্ছেন মূল মন্দিরের প্রবেশপথ, আর তার বাদিকে 6টা শিবের মন্দির, আবার ডান দিকেও 6টা শিবের মন্দির দেখতে পাবেন। এই শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই একটা সুন্দর গার্ডেন করা ছিল, যে গার্ডেনে বিভিন্ন মহান পুরুষের মূর্তি তৈরি করে রাখা ছিল, যা বেশ শোভাদায়ক ছিল। অর্থাৎ যারা এই মন্দিরের সঙ্গে বা মন্দিরের কাজের সঙ্গে লিপ্ত বা যুক্ত ছিল, সেই মহান পুরুষের অবয়বই এখানে রাখা ছিল। বেশ সুন্দর গার্ডেনের মধ্যে এই অবয়বগুলোকে বেশ সুন্দর লাগছিল। আমি বহু ছোটবেলায় এসেছিলাম, তখন এত সংস্কার করা হয়নি। বর্তমানে বেশ অনেক কিছু পরিবর্তন করা হয়েছে, যা দেখে বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্টস করে অবশ্যই জানাবেন। যাই হোক, মন্দির থেকে বেরিয়ে আসলাম। এসে দক্ষিণেশ্বরের একটা বিশেষত্ব হলো এই গাছে চড়ে থাকা হনুমান ও তাদের নানা রকম আবদার। এখানকার লোকজনেরা তাদেরকে ভালোবেসেই কলা বা অন্যান্য ফল সামগ্রী দিয়ে নানা রকমভাবে আমাদের বজরংবলীর সেবা করে থাকে। ঠিক সামনেই ছিল একটা পুকুর, আর তার চারিদিকে সবুজ গাছে ভর্তি ছিল। এই শান্ত পরিবেশে এসে আপনি একটু বিশ্রাম নিতেই পারেন। এর ঠিক সামনে ছিল একটা উইশ ট্রি বা ব্যানিয়ান ট্রি, যার মধ্যে আপনি আপনার উইশ লিখে রাখতে পারেন। অবশেষে এই ফুড প্লাজাতে কিছু খাদ্য গ্রহণ করে নিতে পারেন। সকালবেলা যেহেতু উপোস করে এখানে পুজো দেওয়া হয়, তাই কিছু আহার গ্রহণ করে নিতে পারেন এখান থেকে। এখানকার খাবার বেশ ভালো, আমি নিজে খেয়েছি, ইভেন টাটকাই থাকে। আপনি যখন চাইবেন তখনই কিন্তু এরা বানিয়ে দেবে। সর্বোপরি আমার এই ছোট্ট প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর কমেন্টসে জয় মা ভবতারিণী লিখে দেবেন। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট একটা এপিসোডে, যেখানে নিয়ে আসবো নতুন কোনো একটা অধ্যায়। টিল দেন, থ্যাংক ইউ।